মার্চ টু যমুনার উদ্দেশ্যে তারা এখানে রওনা করে আসে, তখন তাদের উপর পুলিশি হামলার যে ঘটনা তারা দাবি করছে, পুলিশি বাধার মুখে তারা পড়েছিল এবং তারপর হামলার ঘটনা হয়েছে তারা দাবি করছে। তার বিচার দাবি কিন্তু তাদের নতুন যে চতুর্থতম দাবিটি, এবং সেই দাবি নিয়েও তারা একইভাবে তারা জাগ্রত, একইভাবে সমাবেশ করে যাচ্ছে। সারাদিন ধরে তাদের এই আন্দোলন চলেছে, এখনো তারা একই দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের হল চাই, তাদের থাকবার জায়গা নিশ্চিত করতে হবে, 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, সেই দাবিতে তাদের এই আন্দোলন চলে আসছে। এবং পুরো এলাকায় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে সেই বাস দিয়ে তারা পুরো এলাকা ঘেরাও দিয়ে রেখেছে, এবং তার ভেতরে খণ্ড খণ্ডভাবে শিক্ষার্থীরা কেউ স্লোগান দিয়ে আন্দোলন করছে, কেউ বসে সমবেত হয়ে হাজির হয়েছেন। এখানে কিন্তু শুধু বর্তমান শিক্ষার্থী না, অনেক শিক্ষার্থী আছেন যারা পুরাতন শিক্ষার্থী, যারা অ্যালামনাইয়ের পক্ষ থেকে এসেছেন। আপনারা সাবেক শিক্ষার্থী, সেক্ষেত্রে সাবেক শিক্ষার্থীদের একটি অংশও আমরা দেখেছি আন্দোলনে, তারা একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেছেন। এবং এখন কিন্তু এই যে পুরো এলাকাটায় খণ্ড খণ্ড ছড়িয়ে থেকে তারা এই আন্দোলনের যে ধারাবাহিকতা সেটা তারা রক্ষা করছেন। এবং আগেও কিন্তু আপনারা জানেন যে শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি ব্রিফিং করেছেন, সেখানে সেক্রেটারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন থেকে এই যে যৌক্তিক দাবি তাদের, সেই দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না যতক্ষণ পর্যন্ত না প্রধান উপদেষ্টা তাদের এই দাবির প্রতি একমত পোষণ করেন এবং দাবি মেনে নিয়ে তাদের এই যে 4 দাবি পূরণ করার ব্যবস্থা নেন, ততক্ষণ পর্যন্ত তারা এলাকা ছাড়ছেন না বলেছেন। এবং সেটির জন্য তারা অনড়। এখানে কিন্তু একটি বিষয় খুবই আমি উল্লেখ করতে চাই, যে ছাত্রদের উপর যে হামলার প্রসঙ্গ বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে, পুলিশি হামলার শিকার তারা হয়েছেন, সেই দাবি থেকে যেটি চতুর্থ দাবি হিসেবে যুক্ত হয়েছে আগের 3টির সাথে, সেইখানে কিন্তু আজকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্পষ্ট করে দিয়েছেন এই সকল শিক্ষার্থী, এই 18,000 শিক্ষার্থীর নিরাপত্তা দিবে বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, যেটি আসলে এই ধরনের ছাত্র আন্দোলনের ক্ষেত্রে একটি বিরল ঘটনা মনে করছেন ছাত্ররাও, এবং তারা এতে আরও তাদের আন্দোলনের ধারাবাহিকতা বেগবান হয়েছে তা বলছেন। এবং আমি এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা কি বর্তমান শিক্ষার্থী না সাবেক শিক্ষার্থী? আমরা সাবেক শিক্ষার্থী। আমরা এখানে এসেছি মূলত আমাদের শিক্ষার্থী যারা ছিল তাদের উপর গতকাল যে হামলা করেছে প্রশাসন, এবং তাদের যেই যৌক্তিক দাবি 3 দফার, এটা আসলে 5ই আগস্টের পরে যে বৈষম্যবিহীন বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই বৈষম্যের শিকার আমরা হচ্ছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা মেজারমেন্ট করি 2,21,000 টাকা প্রতিটা ছাত্রের পিছনে প্রতি বছর বার্ষিক খরচ হয়, সেখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য মাত্র 81,000 টাকা। এটা খুবই একটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং আমরা সবাই মিলে রাজপথে এসেছি, এবং গতকাল যেভাবে আমাদের উপর হামলা করেছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, তাদের বিচারের দাবি জানাচ্ছি। আপনারা শুনলেন যে সাবেক শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু অ্যালামনাইয়ের পক্ষ থেকে যেমন এসেছে, তেমন ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু তারা এসেছেন এই আন্দোলনে একাত্ম হওয়ার জন্য এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবার জন্য। একই সাথে কিন্তু তারা একই কথা বলে যাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের আন্দোলন একটি পর্যায়ে যাচ্ছে, দাবি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অনড় অবস্থানে আছেন এবং থাকবেন। একইভাবে আমরা বারবারই বলা হচ্ছিল যে শিক্ষার্থীদের সাথে কিন্তু একইভাবে যে নারী শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু একইভাবে আন্দোলনের ধারাবাহিকতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। আপনারা আজকে 48 ঘন্টা হতে যাচ্ছে এবং আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকাল হবে এই আন্দোলন। আপনাদের অবস্থান জানতে চাচ্ছি।
যেটা বললেন সেটাই আমাদের অবস্থান। আসলে আমাদের দাবি দেওয়া মেনে না হলে আমরা এখান থেকে যাব না, এটার অনির্দিষ্টকালের জন্য চলবে। আর আরেকটা বিষয় তো জানছেন হয়তো বা, যে আমাদের ইউনিভার্সিটি একদম শাটডাউন ঘোষণা করছে, সেটা শিক্ষকদের পক্ষ থেকে। সুতরাং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, এটাই। আপনারা অনেকে তো ম্যাচে থাকেন, আপনারা বাসা ছাড়া বাসায় আছেন কে কে? যারা ম্যাচে থাকেন তারা আবাসিক সংকট তো সবচেয়ে বেশি, এবং মেয়েরা আরো বেশি সংকটে পড়েন। আমরা অবশ্য হলে থাকি এখানে যারা আছি সবাই, কিন্তু যারা মেসে থাকে আসলে পুরান ঢাকার মতো একটা ঘিঞ্চি এলাকায় মেসে থাকাটা খুবই আমাদের জন্য খুবই মেয়েদের বিশেষ করে আরও বেশি অসুবিধার শিকার। কারণ মেস ভাড়া প্রায় 3,000-এর মতো পড়ে যায়। মেস ভাড়া প্লাস খাবার সব মিলে এত বেশি কস্টিং পড়ে যায়, একটা মানুষের পক্ষে আসলে স্টুডেন্ট অবস্থায় এটা বের করা পসিবল না। আর বাসা থেকে এই অবস্থায় অনেকে টাকা নিতেও ইতস্ত করে, বা সবার ওই রকম সুযোগ থাকে না। তো সব মিলাই আমাদের আসলে হলটা এখন খুবই দরকার এবং সময়ের দাবি এটা। আপনি বলছিলেন আপনি এর আগে ম্যাচে থাকতেন, সেক্ষেত্রে ম্যাচ ছেড়ে হলে যাওয়ার কারণটা কি ছিল? হলে যাওয়ার তো অনেক কারণ। প্রথম কারণ অর্থনৈতিক ব্যাপারটা তো অবশ্যই এটা একটা বড় কারণ। তারপরে সিকিউরিটির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের হলে যে সিকিউরিটিটা আমাদের দেওয়া হয় সেটা তো মেসে কখনোই না। আর একটা বাসা ভাড়া, এই যে বাসার মালিকরা সবসময় নোটিশ দিলাম এখন এইটা হয়েছে চলে যেতে হবে, এটা কেন হলো ওটা কেন হলো, বাট হলে আমরা নিরাপদ। আমাদের বাবা মাদের চিন্তা করা লাগে না যে আমাদের কি হচ্ছে, কোথায় আছি, কারণ প্রশাসন সেই দায়িত্বটা পালন করে। আর এই দুইটাই তো সব থেকে বড় পয়েন্ট, অর্থনৈতিক সমস্যা এবং সিকিউরিটি। আর একটা বিশ্ববিদ্যালয় কেন আবাসন সমস্যায় ভুগবে? বিশ্ববিদ্যালয় দেওয়া দরকার নেই তো, যদি আবাসন সমস্যাতে আবাসন সমস্যা দূর করতে না পারলে এত বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। এবং যেহেতু হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় করছে 20 বছর ধরে, আমরা অনেক সাফার করছি, আমরা সাফার করে ফেলছি, আমাদের জুনিয়ররা যেন সাফার না করে, এজন্য আমরা এটা নিশ্চিত করব। আপনারা শুনছিলেন যে যেমন সাবেক শিক্ষার্থীরা এসেছে, তেমন কিন্তু বর্তমান শিক্ষার্থীরাও চাচ্ছে যেন ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশটা নিরাপদ হয়, তারা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে। একজন সাবেক শিক্ষার্থী, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি শিক্ষক একজন। আমরা আজকে একটা খুব স্পষ্ট অবস্থান দেখলাম। আমরা অনেক আন্দোলন দেখেছি, ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আন্দোলন হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, শিক্ষক সমিতির পক্ষ থেকে, যে এই 18,000 শিক্ষার্থীর নিরাপত্তা কাউকে দিতে হবে না। 18,000 শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা 800 শিক্ষক বুক পেতে নিল। এই যে একটি অবস্থান, এরকম একটি যৌক্তিক দাবি আপনারা বলছেন, সেই দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, দাবি করছেন আপনারা সেই বিচারের দাবিতে। শিক্ষক হিসেবে এই যে আপনারা একটি ঘোষণা দিলেন, এই জায়গাটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের শিক্ষকদের অবস্থান তো খুবই স্পষ্ট যে আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, এটা একদমই যৌক্তিক। এটা এবং মানবাধিকারের সাথে সম্পর্কিত। আমাদের একটা হল, তাদের হল নাই, মানবতার জীবনযাপন করে। তো সেক্ষেত্রে এই যৌক্তিক দাবিগুলো, এটা মুহূর্তের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়ে এটি সমাধান করে ফেলতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যেটা বিনা কারণে এটিকে দীর্ঘায়িত করা হচ্ছে। এবং শুধু তাই নয়, প্রথম দিকে আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করা সত্ত্বেও তাদের উপর হামলা হয়েছে, যার তীব্র নিন্দা আমরা জানিয়েছি শিক্ষক সমিতির পক্ষ থেকে, সকল শিক্ষকদের পক্ষ থেকে। আর এখন আমাদের একটাই দাবি, যে আমাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। ধন্যবাদ স্যার। আপনারা শুনছিলেন যে আমরা কিন্তু এর মধ্যে আপনারা জেনেছেন যে হলের দাবিতে, মূলত হলের দাবিতেই কিন্তু আন্দোলনের যে সূত্রপাত ঘটা, তার একটা বড় কারণ। তবে আমরা এটুকুও জানলাম যে এখানে কিন্তু অধিকাংশ ছাত্রীরাই থাকবার হল আছে, এখানে ছাত্রদের থাকবার কোনো হল নেই। ছাত্রীরা, আমরা দেখলাম যে ছাত্রদের হল নেই, তারপর সেই হলের দাবিতে নিজেদের হল থাকবার কিছুটা সুযোগ থাকার পরও কিন্তু একইভাবে ছাত্রদের সাথে আন্দোলন করে যাচ্ছে তারা। আমি এখন জানতে চাচ্ছি, আপনি তো এখানকার শিক্ষার্থী, আপনাদের হল না থাকবার জন্য যে এত মরিয়া হয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন, যে এখান থেকে আপনারা ফিরবেনই না, এর পেছনে, হল না থাকার পেছনে আপনাদের সবচেয়ে বড় সংকট কি? প্রথমে বলতে চাই, আমাদের হল নাই এই কথাটা মিথ্যা। আমাদের হল আছে, কিন্তু হলগুলো দখল করে রেখেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে হাজি সেলিম আমাদের 13টা হল অলরেডি দখল করে রেখেছিল। তার মধ্যে তারা সেই হলগুলোতে মার্কেট বানাইছে, এই করছে সেই করছে। কিন্তু হাসিনা আমলে আমরা এই হলগুলো উদ্ধার করতে পারি নাই, শুধুমাত্র ছাত্রলীগের পেটোয়া বাহিনীর আমাদের উপর হামলা চালিয়েছিল। এবং এরপরে আমরা
8 বছরের আমাদের আন্দোলন, এরপর আমরা ভেবেছিলাম গত 9 মাসে নতুন সরকার, সব কিছুই নতুন এবং আমাদের যে যৌক্তিক দাবি সেটা সফল হবে এবং আমরা হল পাবো। কিন্তু খুবই আশাহত হই এটা দেখে যে আমরা 9 মাসেও আমরা আমাদের একটা হল উদ্ধার করতে পারি নাই, শুধুমাত্র সরকারের অবহেলা এবং সরকারের উদাসীনতার জন্য। আপনারা হল উদ্ধার করতে পারেননি বললেন, হল উদ্ধারের জন্য আপনাদের এই 9 মাসে যে ধারাবাহিক যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো একটু জানতে চাচ্ছি। আমরা এই যে 9 মাসে আমাদের আন্দোলন কিন্তু আজকে একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে হয়নি, আমরা গত 9 মাস ধরে আন্দোলন করছি। আমরা প্রত্যেকটা সময়ই ডিসি অফিসে আমাদের হলগুলোর ব্যাপারে কথা বলেছি, আমাদের শিক্ষকরা হলগুলোর ব্যাপারে ডিসি অফিসে কথা বলেছে, সরকারে কথা বলেছে, ইউসিজিতে কথা বলেছে, এর সাথে হচ্ছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ও জানানো হয়েছে। তারা সবসময় আমাদেরকে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা হল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে যেটা হয় আমাদেরকে কিছুই বলা হয় না, শেষ পর্যন্ত সময়ের উপর সময়, তারিখের উপর তারিখ দেয়, আমরা হল পাই না। এবং শেষ পর্যন্ত এসে আমরা যখন ইউসিজির সাথে গত পরশু বসলাম, তারা বলল আপনাদেরকে আমরা আবার আশা দিচ্ছি, আমরা হল আপনাদেরকে দিয়ে দিব, আবাসন ভাতা দিয়ে দিব, সবই দিব। ইন দ্য মিন টাইম ঢাবি তাদের আবাসন ভাতা চেয়েছে এবং সেই আবাসন ভাতাটা খুব তৎক্ষণাৎ পেয়ে গিয়েছে, যে জিনিসটা আমরা এখনও পাইনি। এবং এর ভিত্তিতে আমরা বলেছি যে কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের বৈষম্য না করে আমাদের যেই অধিকার, সেই ন্যায্য অধিকারটা আমাদেরকে দিয়ে দেন। আমরাও চাই না এই রাস্তায় বসে আমাদের নিজেদের পড়াশোনার ক্ষতি করে এখানে সময় কাটাইতে। আমরাও চাই আমাদের দাবিগুলো ঠিকমতো পাবে, আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন খুব শান্তিমতো 5টা বছর ইউনিভার্সিটিতে কাটাইতে পারে। আপনারা শুনছিলেন যে হল উদ্ধারের দাবিতে কিন্তু এই প্রথম আসা নয়, এই বিশ্ববিদ্যালয় 20 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে এবং শুরু থেকেই কিন্তু এই সংকট এতটা প্রকট ছিল না। হল দখলের বা হলের জায়গা দখলের যে ইতিহাস সেটি কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে, তাদের দাবির মুখে এসেছে এবং আন্দোলনে গতকাল আপনি ব্যথা কিভাবে পেলেন? আমি যখন আন্দোলন করতেছিলাম, আমি প্রথম দিকে ছিলাম, তো পুলিশ যে সময় সাউন্ড গ্রেনেড কয়েকবার মারলো, আমি কয়েকটা টপকে সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলাম, কিন্তু আসলে এগুলো কয়েকটা একসাথে শিকল দিয়ে আটকানো ছিল। আমরা কয়েকজন ছিলাম, জিলন ভাই, তারপর অনেক ভাই, কয়েকজনে ছিলাম, কিন্তু সরাতে পারলাম না। তারপর হঠাৎ করে আমি দেখি যে ওই সময় সাউন্ড গ্রেনেড একের পর এক আসতেছিল, ওই সময় আমার পিছনে দেখি হঠাৎ করে কেউ নাই, সবাই সাইডে সরে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে একটু সাইডে সরে যাওয়া উচিত। এখন সাইডে যে সময় সরে রাস্তার এই পাশে চলে আসছি, তখন একটা সাউন্ড গ্রেনেড আমার পার কাছে এসে পড়লো। তো আমি কেবল দেখলাম যে সাউন্ড গ্রেনেডটা পড়লো, আর আমার চোখ দিয়ে তো পানি পড়ছিল যে টিয়ার শেলের কারণে। তো ওই সময় দেখলাম, আর আমি ঘুরে যে দৌড় দিব, ওই সময় ওটা বাসটা কানে এসে লাগছে। তো ওইখানে এমআরআই করা হয় না এটাও? হ্যাঁ, এখন এই যে সিটি স্ক্যান করলে পুরোপুরি জানা যাবে যে আসলে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আর আপাতত যে সময় লাগছে ওইটা একটু ডিপ ছিল, ডিপ থাকার কারণে 2টা সেলাই লাগছে। আর এক্সরে করা হয়েছে, এক্সরেতে আপাতত ভিতরে কোনো মেটাল নাই এটুকু নিশ্চিত হয়ে গেছে, কিন্তু সিটি স্ক্যান করলে এটা পুরোপুরি ধারণা পাওয়া যাবে যে আসলে আর কোনো সমস্যা আছে কিনা। আমার নাম সাদমান মাহমুদ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ব্যাচ বল? আমি 19 ব্যাচ, 2023-24 শিক্ষাবর্ষ। সাদমান, যে আঘাতের কথা সাদমান বললেন, সেই আঘাত কিন্তু এই সময়ের সাময়িক আঘাত নয়, এটির জন্য এমআরআই করা জরুরি জানিয়েছেন চিকিৎসক। যদিও সাদমান এখনও সেটা করতে পারেনি, তবে সাদমান সুস্থ হয়ে উঠুক দ্রুত এবং তাদের দাবি আদায়ের এই যে আন্দোলনের ধারাবাহিকতায় সে এখনও যুক্ত আছে এই শরীরে। আমরা যেটা বলছিলাম যে হল উদ্ধার নিয়ে একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু তাদের চলছে, যেখানে তাদের হল নেই বলা হচ্ছে, আসলে উদ্ধারেরও একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা যাচ্ছে এবং সেই বিষয়ে এই সময় বৈষম্যহীন যে পরিবেশ ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ দেখলো, সেই সময় তাদের এই অবস্থান নিয়েও তারা, আপনি কি মনে করেন, আপনি এই ধারাবাহিক আন্দোলনের ভেতর কবে থেকে যুক্ত? আমাদের মূলত আমি যেটা ক্লিয়ার করতে চাই, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমাদের যে 11টা হল আছে সেটা আমাদের ভাইরা এবং আমরা উদ্ধার করার চেষ্টা করে আসছি এবং তার ফলশ্রুতিতে আমরা 2টা হল উদ্ধার করতে সফল হয়েছি। গত আন্দোলনে যে আমাদের দাবি ছিল যে হাবিবুর রহমান হল এবং বাণী ভবন, এই দুটাকে আমরা স্টিল স্ট্রাকচার নির্মাণ করে আমাদেরকে পুরান ঢাকায় 2টা হল নির্মাণ করে দিতে হবে। এই 2টা হল, এটাও কিন্তু আমাদের আন্দোলনেরই সফল। আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে চেষ্টা করে এই 2টা হল আমরা উদ্ধার করতে সফল হয়েছি এবং অন্যান্য যে হলগুলো আছে সেটা অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে ওখানে। এখন আসলে ওইগুলো আমাদের উদ্ধার করাটা একটু কষ্টকর হচ্ছে। তবুও আমরা ডিসি অফিস বা জেলা প্রশাসক ভবন এবং সংশ্লিষ্ট সকল ভবনের সাথে যোগাযোগ করতেছি, যদি সম্ভব হয় তাহলে আমরা উদ্ধার করার চেষ্টা করব।
যথেষ্ট। হল উদ্ধারের চেষ্টা নিয়ে এই ছাত্র জনতার এই যে অবস্থান, সেটি আপনারা স্পষ্ট একটি বিষয় কিন্তু উঠে আসছে যে এটি আকস্মিক কোনো দাবি নয়, এটি একটি দীর্ঘ সময়ের একটি পরম্পরার মধ্যে দিয়ে তাদের এই দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হতে হয়েছে। এবং আজকে আমরা এসে দেখলাম যে দাবির কথা তারা 48 ঘন্টা ধরে লাগাতার বলে যাচ্ছেন এবং তাদের শরীরেও দাবির কথা আমরা স্পষ্ট আঁকা দেখতে পাচ্ছি, গালে লেখা হল দে। হলের দাবিতে এই যে অবস্থান, শিক্ষার পরিবেশ নিয়ে আন্দোলন করতে আমরা দেখি বা বিভিন্ন প্রয়োজনে সেক্ষেত্রে হলের কথা চাওয়া হচ্ছে, আপনারা হল চাচ্ছেন। আপনাদের বলা হয়েছে 70% ভাতা দেওয়ার জন্য দাবি আছে। আপনি কোন জায়গা থেকে আজকে সারা রাত থাকতে হতে পারে, কোন জায়গা থেকে আপনি এখানে আছেন? আমি অ্যাকচুয়ালি যাত্রাবাড়িতে থাকি, আর এখানে আর কি আসছি। আমাদের হলে আমাদের প্রথম যেটা দাবি ছিল আর কি, আমাদের দ্রুত আর কি হলের কাজ বাস্তবায়ন করতে হবে। আর যতদিন না হলের কাজ বাস্তবায়িত হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 70% স্টুডেন্টকে আবাসন ভাতা দিতে হবে। এটাই আমাদের আর কি প্রধান দাবি ছিল আর কি কালকে থেকে। এটার জন্য আর কি মেইনলি আসছে। আরও আমাদের দুইটা দাবি ছিল, আমাদের যে বাজেট প্রণয়ন করে এটাতে কোনো কাটছাট করা যাবে না। আর যেটা থার্ড দাবি ছিল সেটা হলো আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আর কি বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ মানে বলতে গেলে কোনো ধরনের অগ্রগতি হয় নাই, মানে আমাদের জায়গা দিয়েছে ওইটা বলা যায় এখন আর কি ওইটা আর কি দখল হইতে যাচ্ছে এমন অবস্থা, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। হ্যাঁ, দখল হয়ে যাচ্ছে, এমনকি মানে ওখানকার যারা দখল করতেছে তারা মানে নিজেদের জন্য বাসভবন তৈরির কাজ বলা যায় শুরু করে দিচ্ছে এমন একটা অবস্থা। মানে যেসব আর কি প্রভাবশালী ব্যক্তিত্ব আছে ওনারা হয়তো। হ্যাঁ, এটা আমাদের আর কি কেরানীগঞ্জে। আপনারা শুনছিলেন যে দ্বিতীয় ক্যাম্পাস করে একটি পরিবেশ তৈরি করারও চেষ্টা নেওয়া হয়েছিল, এবং কিন্তু সেটিও এখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে সেটি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এবং বারবারই যেটি এর আগেও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে হলের দখল হয়ে গেছে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, স্পষ্ট নামও উঠে এসেছে এবং সেখানে মার্কেট তৈরি হয়েছে। এটি নিয়ে ছাত্ররা বারবার আন্দোলনও করে গিয়েছেন, কিন্তু সেই হলের দখল প্রশাসন আজও বুঝে পায়নি এবং তার সেই আবাসন সুবিধার চেষ্টার কারণেই কিন্তু ছাত্রদের এত শিক্ষার্থীদের যে এই অবস্থান, এবং সেটি আজকে দ্বিতীয় দিনের মতো সেই অবস্থান চলছে। এবং সেখানে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, সাথে কর্মচারী, কর্মকর্তারাও যুক্ত হয়েছেন এবং সেই যুক্ত হওয়ার ভেতরে কিন্তু সবারই মৌলিক দাবি একটাই, যে তাদের যে 4টি দাবি আছে সেই 4টি দাবি যেন প্রধান উপদেষ্টা এসে সেটি দাবি মেনে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন, যে হ্যাঁ নিশ্চিতভাবে এটা জানান যে হ্যাঁ এই দাবি তারা মেনে নিচ্ছেন এবং সেটি দ্রুততম সময়ের ভেতর কার্যকর হবে। এবং ছাত্ররা যতদিন পর্যন্ত না তাদের আবাসিক জায়গা পায় ততদিন যেন তাদেরকে 70% ভাতা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা সেই ছাত্রদের সাথে একইভাবে অবস্থান করছেন এবং একই দাবিতে অবস্থান করছেন। একটি বিষয় কিন্তু আমি আবারও বলছি, আমরা বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন আন্দোলন দেখেছি, তবে ছাত্রদের উপর যে আঘাতের ঘটনা গতকাল ঘটেছে দাবি করা হচ্ছে এবং সেই আঘাতের কারণে আমরা কিছুক্ষণ আগে আহতদেরও দেখিয়েছি। শিক্ষকরা কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন যে এই শিক্ষার্থীর, এই 18,000 শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, যেটি এর আগে আমরা বড় মাপের কোনো এই ধরনের দাবি, ছাত্রদের দাবি আদায়ের আন্দোলনে আমরা এই ধরনের দাবি উঠে স্পষ্ট শিক্ষকদের অবস্থান এই লাগাতারভাবে কোনো আন্দোলনের ভেতর এরকম অবস্থান আমরা আগে এতটা স্পষ্টভাবে দেখিনি, যেটি আমরা প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থানের মধ্যে দিয়ে পেলাম, যেটি হয়তো ভবিষ্যতে উদাহরণ সৃষ্টি করবে। শিক্ষকদের এই অবস্থান দাবি করছে ছাত্ররা এবং আমরা দেখছি যে হল দে, গালের ভেতর হল দে। হ্যাঁ, কোন জায়গা থেকে এই দাবি আমাদের যে মৌলিক অধিকার, একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি আমার দেশের প্রতি কি রিজার্ভ করি আর আমার দেশ আমার উপর কি রিজার্ভ করে। অ্যাকোমোডেশন ব্যবস্থা যদি আমাকে সরকার না দিতে পারে তা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার মানেটা আসলে কি? একটা বিশ্ববিদ্যালয়ের সাথে এক আচরণ, আমাদের সাথে এক আচরণ। তো আমরা যে থাকতেছি, ম্যাচে থাকতেছি কতটা কষ্ট করে, আমাদের হল নাই, আমাদের গবেষণা করার সুযোগ নাই, আমাদের 7টা বিল্ডিংয়ের মধ্যে 6টাই পরিত্যক্ত।
উপর থেকে ক্লাস চলন্ত অবস্থায় উপর থেকে পড়তেছে, খসে পড়তেছে দেয়াল, ঝুঁকিপূর্ণ বিল্ডিং, ওখানে আমরা ক্লাস করতেছি। আমাদের টিচারদের যে কালকে আমরা আন্দোলন করছি, টিচারদের উপর যে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, আমাদের টিচারদের লাঞ্ছনা করা হলো, এই জবাবটা আসলে কে দিবে? জুলাই মানে আজকে একটি মঞ্চের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনাদের এই জন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা বলা হচ্ছে, যেখানে হয়তো শিক্ষার্থীদের একটা মনোভাবের বহিঃপ্রকাশ বলা হচ্ছে, সেজন্য মাফ চাইতেও অনুরোধ আহ্বান জানিয়েছে একটি পক্ষ। এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথমত যে বোতল কাণ্ডের কথা বলা হচ্ছে, উপদেষ্টা মাহফুজ আলম ভাই, ওনার উপর যে ঘটনাটা ঘটছে এটার জন্য আমরা আসলে দুঃখিত, কিন্তু ওনার যে কথা বলার টোন, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, তার সামনে আসার পরে উনি যে আমাদের ব্যর্থতা, আমাদের ভুলগুলো ধরাই দিচ্ছেন এবং বলতেছেন আপনারা দ্রুত সরে যান, এবং ওপেনলি উনি বলতেছে না হলে আমার অ্যাকশন নিতে হবে। এটা আসলে কেমন কথা? এটা তো জুলাই রেগুলেশনের পরে, এটা আমরা আশা করি নাই। ওনারা ছাত্র উপদেষ্টা, আমাদের উপদেষ্টা, আমরা ছাত্র, আমাদের উপদেষ্টা, ওনারা আসলে আমাদের কথা না বলে আমরা ওনাদের ওখানে রাখছি, আর ওখান থেকে আমরা নামাইতেও পারি। পাওয়ার অফ স্টুডেন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের পাওয়ার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নট অনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সবাই একাত্মতা ঘোষণা করছে, যেখানে দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ, আমাদের যে শিক্ষক, তারা লাঞ্ছনা হচ্ছে, সেটা তাদের চোখে পড়লো না। স্টুডেন্ট মার খেলো, টিয়ার সেল দিল, সাউন্ড গ্রেনেড, আমার উপরও হামলা হয়েছে, আমিও ঢাকা মেডিকেলে ছিলাম। আমাদের উপর যে এত কিছু হওয়ার পর তাদের চোখে পড়লো না, তারা এসে বলতেছে আপনাদের কাছে পুলিশের হয়তো মানে আক্রমণ হয়েছে, হয়তো মেবি, মাস্ট বি, যেখানে হয়েছেই সেখানে আসলে হয়তো কেমন, এবং আমাদের ভিসি স্যারকে যেভাবে অপমান করা হয়েছে, এটা জবাবদিহিতা করতে হবে। আমাদের যে দুর্ঘটনা ঘটছে ওনার সাথে, আমরা এটাতে একান্ত দুঃখজনক ঘটনা আমরাও মনে করি, কিন্তু ওনার যে কথা বলার টোন, আপনার সামনে আপনার পিতাকে কেউ অপমান করে, বিশ্ববিদ্যালয়ের গার্ডিয়ান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমাদের ভিসি আমাদের স্যারের সামনে যেভাবে অপমান করে, যে টুনে উনি কথা বলছে, এই স্পেসটা ওনাকে দিছে কে? ছাত্ররাই তো দিছে, তাই না? তো ছাত্রদের উপরে আপনি বসার পরে আপনি যে এই কথা বলতেছেন, আপনি আসলে কি চাচ্ছেন? আন্দোলনে আপনি আমাদের যে ন্যায্য অধিকার আপনি মানতেছেন না। কোটা আন্দোলনে শেখ হাসিনাও, ফ্যাসিস্ট শেখ হাসিনাও কিন্তু প্রথমে মানতে চায়নি, শেষ পর্যায়ে সে দাবি মানছে। কখন মানছে? লাস্ট পর্যায়ে মানছে। তা আপনি যদি এখন না মানবেন, কিন্তু মাস্ট মানতেই হবে। 200 একর জমি আমাদের দেওয়া হয়েছে, দরকার হয় 200 একরে কবর খুঁড়বে, গণকবর খুঁড়বে, আমাদের দাবি আমরা এখান থেকে নিয়েই যাব। স্পষ্ট করে অবস্থান নিজেদের ব্যক্ত করছে শিক্ষার্থীরা, যে নতুন যে ক্যাম্পাসের কথা বলা হচ্ছে, দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসে প্রয়োজনে তাদের অবস্থান থেকে সরে আসবেন না। দ্বিতীয় ক্যাম্পাসে দরকার হলে গণকবর হোক তাদের। একটু জানতে চাচ্ছিলাম, নারী শিক্ষার্থীদের তো হল আছে, তারপরও হলের দাবিতে এসেছেন, কোন জায়গা থেকে আপনাদের এই অনড় অবস্থান? দেখেন, 20,000 স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নারী শিক্ষার্থী ধরেন 8 থেকে 10,000। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আসলে কয়টা? একটি মাত্র ছাত্রী হল আছে, যেটা হচ্ছে 16 তলা। এই 16 তলা ছাত্রী হলে মাত্র 1000 থেকে 1200 জন ছাত্রী এখানে হয়, আর বাকি 8000 মেয়ে স্টুডেন্ট, তাদের কি হবে? আমাদের মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংকটের আন্দোলন। এটি আমাদের মৌলিক দাবি যে আমাদের আবাসন সংকট যেটি রয়েছে সেটি যেন দূর হয়। শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে আমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কি শিক্ষকরা তারা যখন যমুনা অভিমুখে আসে, তখন আমরা কি দেখলাম? আমরা সাবেকটাও যেটা দেখলাম, যে সারা দেশের মানুষ দেখলো যে রাস্তায় কিভাবে পুলিশ পিটিয়ে হামলা করলো। এমনকি আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, তাদেরকেও কিন্তু ছাড় দিল না। এই যে পুলিশি যে নির্দেশনা, যে হামলা করা, যে টিয়ার সেল, যেটা আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে দেখে এসেছি। আমরা এই সরকার হচ্ছে জনগণের সরকার, আমরা বলি আমাদের সরকার, ছাত্রদের সরকার। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র নিহত হয়েছে, সেই ছাত্রদের রক্তে আজকে এই সরকার বসে আছে। এই সরকারের নির্দেশে কেন আজকে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর মারা হলো, তাদেরকে কেন হামলা করা হলো? তাহলে আমাদের আবাসন সংকট রয়েছে, আমরা কি সেটা জানাবো না? আমরা কি আমাদের দাবি জানাবো না? সেই দাবি নিয়ে যখন শিক্ষার্থীরা আজকে গতকাল এলো, তখনই এই যে এরকম নির্মম একটি ঘটনা হলো। পরবর্তী আপনাকে আরেকটি বিষয় একটু এর সাথে যুক্ত করি। আজকেও কিন্তু ডিএমপি থেকে বিকেলবেলা একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে এই স্থানটি সহ আরও কিছু স্থান উল্লেখ করে দিয়ে যে এখানে কোনো সভা সমাবেশ হওয়া নিষিদ্ধ, এবং এখান থেকে এখানে কোনো সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, আনন্দযাত্রা কিছুই করা যাবে না। এটি এই মাসে দ্বিতীয় দফার নোটিশ, এর আগেও এই নোটিশটি হয়েছিল। এই যে আজকে আবার এই নোটিশটি করা হলো, যখন আপনারা 48
40 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। আপনারা এটার মধ্যে দিয়ে আপনাদের কাছে কি কোনো স্পষ্ট বার্তা যাচ্ছে আপনারা মনে করছেন? আমরা এই বার্তাটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে ফ্যাসিস্ট হাসিনা যেমন বিভিন্ন অবরুদ্ধকর কিছু নিয়ম বানিয়েছিল, এই সরকারও ঠিক তাই করছে। একজন ছাত্রকে কেন আন্দোলন করতে হয়? আমাদের তো এই পর্যন্ত আসার কোনো প্রয়োজন ছিল না। যদি আপনারা আমাদের মৌলিক যে অধিকার সেগুলো যদি আগে থেকে বাস্তবায়ন করতেন, আপনারা বাস্তবায়ন করেননি বলে আমাদের মাঠে নামতে হয়েছে, আমাদের আজকে যমুনা পর্যন্ত আসতে হয়েছে। আমরা তো পড়াশোনা করতে চাই, শিক্ষার্থীরা তো পড়াশোনা করতে চায়, তারা তো এই পর্যন্ত আসতে চায় না। আপনারা বাধ্য করেছেন আমাদের এই পর্যন্ত। যেহেতু বাধ্য করেছেন, আমাদের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছেন, শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছেন, আপনাদেরকে এই দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই জায়গা থেকে একজন জবিয়ানও সরবে না। ধন্যবাদ। এই জায়গা থেকে তারা সরবেন না, নিজের অবস্থান বারবারই স্পষ্ট করছে। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আমরা দ্বিতীয় ক্যাম্পাস হবার একটি স্পষ্ট কার্যক্রম শুরু হয়েছে আমরা শুনেছি, এবং 2000 একর জমি সরকার নিয়েছেন এবং সেখানে ক্যাম্পাস হবে। তাহলে তো একটা নিশ্চয়তা আছে, তারপরও কেন আন্দোলনে আসতে হচ্ছে? আসলে দীর্ঘদিন ছাত্ররা বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যে হল নাই, তারা মানবেতর জীবনযাপন করছে। দেশের যে কোনো পরিবর্তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে আসছে, সেটা প্রমাণিত। এবং এই ছাত্রদের যদি অসুবিধায় রেখে তাদের বঞ্চিত করে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যেতে পারে না। আর মানে সুন্দর পরিবেশ ছাত্রদের যদি আমরা না দিতে পারি, তো সুন্দর দেশ তারা উপহার দিতে পারবে না। তো তাদের থাকার আবাসিক হল নাই, তাদের ভালো পরিবেশ নাই। এই পরিবেশের জন্য যদিও সরকার যে 200 একর জায়গা দিয়েছে, সেখানে খুব দ্রুত স্থাপনা নির্মাণ এবং দ্রুত পদক্ষেপ এবং ছাত্রদের জন্য যত দ্রুত সম্ভব হয় তাদের নতুন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার, সেই ব্যাপারে ছাত্রদের যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনে আমরা সমর্থন করি। আমরা সাবেক ছাত্ররা এখানে সমর্থন করি। সাবেক ছাত্ররা, আমরা বারবারই বলছি যে সাবেক ছাত্ররাও এসে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আমি আরেকটু জানতে চাই, আপনারা নতুন ক্যাম্পাস করবার জন্য তো 2000 একর জমি বরাদ্দ হয়ে গেছে, 200 একর জমি বরাদ্দ হয়ে গেছে, সেখানে ক্যাম্পাস হবে, সেখানে হলও হবে। তারপরও, এবং আপনারা হল উদ্ধারের একটি কার্যক্রম চালুও করেছেন, 2টি হলও উদ্ধার হয়েছে, তারপরও কেন আপনাদেরকে এই আন্দোলনে যেতে আপনারা বাধ্য হলেন বলছেন? আমাদের যে নতুন ক্যাম্পাসের প্রকল্পটা আমরা চাচ্ছি সেটা পরবর্তী একনেকে মানে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আওতায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার দাবি। আমাদের যে 2 নাম্বার দাবি ছিল সেটি হচ্ছে যে পরের যে অর্থ বছর 25-26 যে অর্থ বছরের বাজেট, সেই বাজেটে কোনো কাটছাট না করে সম্পূর্ণ বাজেট যেন দেওয়া হয় সেটা। আর প্রথম দাবিটি ছিল আমাদের 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান করা। এই 3টা দাবি মূলত আমাদের প্রধান দাবি, যেটা আমরা গতকাল নিয়ে এসেছিলাম। তারপর পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদের শিক্ষকদের, আমাদের মেয়ে শিক্ষার্থীদের পর্যন্ত তারা আহত করে। আজকেও কিন্তু ডিএমপির পক্ষ থেকে এখানে শুধু এখানে নয়, ঢাকার আরও এরকম কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করে অবস্থান না করবার জন্য, সভা সমিতি, শোভাযাত্রা, মিছিল না করবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এইটা কি আপনারা জানেন? জি, আমরা জানি, কিন্তু বিষয়টা আপনারা দেখেন কিরকম হাস্যকর। দ্বিতীয় দফায় দেওয়া হলো এবং এই বিষয়টা খুবই হাস্যকর। গত 3 দিন আগেও এখানে আরও অনেক লোক, যেমন হাসনাত ভাই সহ আরও অনেকে, তাদেরকে ঠান্ডা জল ছিঁড়ে তাদেরকে গরমের প্রশান্তি দেওয়া হচ্ছিল। আর আমাদের বেলায় সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছিল, আমাদেরকে লাঠি পেটা করা হয়েছিল। তো তারা কি মানুষ? আমরা কি মানুষ না? আপনি একটু জানতে চাই, আপনাদের যমুনায় কেন আসতে হলো? আরো অনেক জায়গা তো ছিল। জি, আমরা যমুনায় প্রথমবারই আসিনি। আমরা এর আগে আপনারা জানেন যে আমরা ইউজিসিতে গিয়েছিলাম। ইউজিসিতে আমাদের কোনো দাবি দেওয়ার কোনো সমাধান হয়নি। দাবি দেওয়া ইউজিসির আগে আপনারা জানেন যে গত 6-7 মাস আগে আমরা একবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ে তখনকার যে সাবেক উপদেষ্টা ছিলেন নাহিদ ভাই তখন কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে। কিন্তু আমরা এই গত 6-7 মাসে কিন্তু আমাদের সেই দাবি দেওয়া এখনো মেনে নেওয়া হয় না। তাহলে আমাদের এখন সেইভাবে এখন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের সর্বশেষ পন্থা হিসেবে আমরা শুধুমাত্র এখন প্রফেসর ইউনূস স্যার ছাড়া এখন আমরা কোথায় যাব? এখন এই হিসেবে আমরা প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে আসছিলাম। গতকালকে আসার পরে আপনারা সবাই দেখেছেন যে আমাদের উপরে অমানবিক যে এই হামলা হয়েছে, এটা কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে এর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের সম্মানিত উপদেষ্টা মাহফুজ ভাইয়ের উপরে। আমরা এটা অবশ্যই নিন্দা জানাই, কিন্তু তারপরে আপনাদের এখানে দেখতে হবে যে আমাদের এই রাজধানীর ভিতরে যে একটা বিশ্ববিদ্যালয়,
এই বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু প্রচুর পরিমাণ এইভাবে আমাদের হেয় করা হইতেছে। আমাদের কোনোভাবে এখন আজকে আপনারা দেখতেছেন যে আজকে সারাটা দিন আমরা অবস্থান কর্মসূচি করছি, এখন পর্যন্ত কোনো দায়িত্ববান লোকেদের সাথে আমাদের কিন্তু এখনো কথাবার্তা হয়নি। আজকে 48 ঘন্টা শেষ হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা আপনাদের 2 দিন হয়ে যাবে, কিন্তু আপনাদের এখানে অবস্থান করছেন এবং যেটা বলছিলেন যে এখন পর্যন্ত কেউ আসেননি কালকের ঘটনার পর থেকে কথা বলবার জন্য, কতক্ষণ থাকবেন? আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখানে আমরা অবস্থায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। আর কালকের যে ঘটনাটা বললেন, যে কালকে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, সেই ঘটনার প্রসঙ্গে বলতে গেলে কালকে যেই এনসিপির নেতারা তারা বললো যে রাত্রিবেলা তাদের ঘুম ভেঙেছে। সারাদিন তারা কি ঘুমিয়েছিল? সারাদিন আমাদের শিক্ষকদের উপর, মেয়েদের উপর যখন হামলা হয়েছে তখন তারা কোনো কথা বলে নাই। এই ঘটনাটা কিসের সাথে রিলেট করতে পারছেন আপনারা? শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা সারাদিন গুলি করছে, রাতের বেলা মেট্রো রেল নিয়ে এসে আক্ষেপ প্রকাশ করেছিল, সেই ঘটনার সাথে মিলে গেছে এই ঘটনা। হাসনাত ভাইয়ের ডাকে আমরা প্রতিনিয়ত রাজুতে চলে আসছি, আমাদের ক্লাস পরীক্ষা চলে। এটা হাসনাত ভাইয়ের কাছ থেকে আমরা কখনোই আশা করি নাই। আপনি কি শিক্ষার্থী? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র, ওই হিসেবে আমি সাবেক শিক্ষার্থী বলতে পারেন। কিন্তু আমি এই দাবি, যৌক্তিক দাবির সাথে যদি একাত্মতা প্রকাশ করি তাহলে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের আমি সাবেক নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি প্রথম ছাত্র, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র, সেই সময়েও তো এই আবাসন সংকট ছিল, সে সময় আপনারা আন্দোলন করেননি? আমরা যদি এটা বলি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে 2005-06 সেশনে যে ভর্তি হয়েছিলাম, এটা বিশ্ববিদ্যালয় 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষিত বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যখন 5-6 সেশনে প্রথমে ভর্তি হই, ভর্তি হওয়ার পর আমরা জানতে পারি এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সকল সুযোগ সুবিধা যেগুলো থাকার দরকার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ওই সুবিধাগুলো নেই। এইগুলো জানার পর থেকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। করে আসার পরে 2008 সালে এসে আমরা জানতে পারি বিশ্ববিদ্যালয়ে একটা কালো আইন আছে, যেটা 27-4 ধারা বলে একটা কালো আইন। ওই আইনটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা হবে অনাবাসিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানার পরে এটা ফেটে পড়ে সারা বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টি করে ওই আন্দোলন। 2008 সালে আপনার মনে থাকবার কথা, হয়তো দেশবাসী জেনে থাকবেন, তখন একটা বড় আন্দোলন হয়। আমরা সহ অনেকে তখন অ্যারেস্ট হই, মামলা হয়। আমরা কিন্তু তৎকালীন সময়ে আন্দোলনের মাধ্যমে এই 27-4 ধারা যে কালো আইন, ওই কালো আইনটাকে 2011 সালে সরকারকে বাতিল করতে বাধ্য করি, বা আমরা বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে আনতে আমরা সফল হই। তারপর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে যে হলগুলো বেদখল হয়ে গেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট দূরীকরণ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য শিক্ষক, পর্যাপ্ত ক্লাসরুম সহ অন্যান্য যে সুযোগ সুবিধা দরকার, ওগুলোর জন্য আমরা আন্দোলন করে আসছিলাম। এই আন্দোলন আমরা সফল হতে পারছিলাম না, কারণ হচ্ছে আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা ছিল, বিশেষ করে অন্যান্য বিরোধী মতের উপর তার ক্ষোভ ছিল, যার কারণে বেগম জিয়া ঘোষিত বিশ্ববিদ্যালয় হওয়ার পরে উনি আমাদেরকে ওই বিশ্ববিদ্যালয়কে আসলে মেনে নিতে পারেন নাই, কোনো সময়ই চান নাই ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমি বলছি ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে, ছাত্রছাত্রীরা সফল হতে পারছে না। আমাদের একটা আশা ছিল এই বিপ্লবের পরে, এই বর্তমান যেই সরকার প্রতিষ্ঠিত হলো, কিন্তু জুলাই বিপ্লব আমাদের বিপ্লব। জুলাই বিপ্লব কিন্তু শুধু যারা সরকারে আছেন ওনাদের বিপ্লব নয়, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি মনে করি এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে এই আন্দোলনের সাথে একতা পোষণ করেছে। এখন আমাদের বেশি কষ্ট হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের চেয়ে এখন আমাদের যে প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, ওনারা আমাদের যে দুঃখ কষ্টগুলো দেখবেন, লাঘব করার জন্য কাজ করবেন, কিন্তু ওনারা আমাদেরকে গতকালকে যেটা দিয়েছেন আমরা খুব ব্যথিত হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আজকে এসেছে এই জন্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে নামে, ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ গতকালকে অনেকে আহত হয়েছেন। আমরা এখন দৃঢ়ভাবে বলতে চাই, এই যে গতকালকের যে ন্যাক্কারজনক হামলা, এই হামলার পিছনে যেসব পুলিশ কর্মকর্তারা রয়েছেন, ওনাদের বিরুদ্ধে সরকার খুব দৃঢ় পদক্ষেপ নেবেন। তাদেরকে ব্যবস্থা নিলে আমরা মনে করি আমাদের যে আন্দোলন আছে, যৌক্তিক আন্দোলন, আবাসন সংকট দূরীকরণ, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে কেরানীগঞ্জে, ওই ক্যাম্পাস নির্মাণের যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, এটা দ্রুততার সাথে শেষ করা, এবং ওটা শেষ না হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেহেতু ছাত্রছাত্রীরা কোথাও থাকতে পারে না, এখানে দুর্বিষহ জীবনযাপন করছে, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। বর্তমান সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে দিবে এবং বাজেট বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করবে, আমরা চাই মান উন্নয়নের জন্য আমাদেরকে আবাসন সুবিধা যতদিন পর্যন্ত সরকার তৈরি করতে পারবে না, ওই পর্যন্ত ভাতার মাধ্যমে সরকার এই শিক্ষার্থীদেরকে একটা সুবিধা দিবেন। এবং আমাদের পারিপার্শ্বিক আর যে দাবিগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের বাজেট একটা বড় ফ্যাক্টর, আপনারা জানেন
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় এখানকার 20,000 প্রায় ছাত্রছাত্রী এবং হচ্ছে আপনার শিক্ষক সহ কর্মচারী সহ যারা রয়েছেন ওনাদের এটার মধ্যে ব্যাপক পরিমাণে বৈষম্য। আমাদের যেই নিত্য নৈমিত্তিক খুব বড় ধরনের আমরা কি বলি মৌলিক চাহিদাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা অভাব বোধ করছেন, অভাবটা পূরণ করবেন, অতি শীঘ্রই আমাদের এই বাজেটটাকে বরাদ্দ দিবেন, এটা করে আমাদেরকে কৃতার্থ করবেন এবং এটা করার ফলে এইটার একটা ফলাফল ন্যায্য যেই দাবি, এই দাবির একটা ফলাফল পাওয়ার পরেই কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে, ছাত্র বলতে সাবেক বর্তমান যারা আছে সবাই আমরা এখান থেকে সরে যাব, আমরা একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করব, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি আমরা আপনাদের মাধ্যমে। আমি আবুল খায়ের ফরাজি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলাম, আমি আছি এখন পর্যন্ত, থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে পরিসংখ্যান বিভাগের এই ছাত্র 2008 সালে একই দাবিতে আন্দোলন করবার জন্য জেলও খেটেছেন, সেই একই আন্দোলন এখনও চলছে 2025 সালে এসেও, এবং আমরা এখনও দেখছি যে ছাত্ররা থেকে থেকে বিভিন্ন জায়গায় নিজেদের দাবি নিয়ে স্লোগান নিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করছেন এবং একইভাবে তারা তাদের অবস্থান জারি রাখছেন যে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং যতক্ষণ পর্যন্ত না যৌক্তিক দাবি, প্রধান 3 দাবি এসে মেনে না নেয় এবং তার প্রধান উপদেষ্টা মেনে নিয়ে ঘোষণা না দেন এবং চতুর্থ যে দাবি পুলিশি হামলার কথা ওনারা বলছেন তার বিচার যদি না নিশ্চিত না করে তাহলে কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী কেউই এই জায়গা থেকে সরে আসবেন না। বারবারই তারা তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করছে এবং এই পুরো এলাকায় কিন্তু একইভাবে টুকরো টুকরো খণ্ড খণ্ড দল হয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করে স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং তাদের মৌলিক 4 দাবির আন্দোলনের যে অবস্থান সেটি কিন্তু ধারাবাহিকভাবে চালু রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে থেমে থেমে তারা খণ্ড খণ্ড জায়গা থেকে একইভাবে